ধর্ষণ জিনিসটা আমাকে নানানভাবে ভাবায়। আমাদের রামায়ণে রাবণ ছিলেন একজন ধর্ষক। বারে বারে নানান যুগে তিনি মেয়েদের লাঞ্ছনা করেছিলেন। সব গল্প কথা, কিন্তু মানুষ তো এগুলো লিখেছে, তাদের মন দিয়ে লিখেছে, চেতনা দিয়ে লিখেছে। সত্য যুগে বেদবতী নামে একটি মেয়েকে অবাঞ্ছিত স্পর্শ করেছিলেন রাবণ। সেই বেদবতী বারে বারে ফিরে এসেছেন, সীতা হয়ে এসেছেন, দ্রৌপদী হয়ে এসেছেন, এবং রাবণ সীতাকে বলপ্রয়োগ করে, ভুল বুঝিয়ে এবং তারপর বলপ্রয়োগ করে তুলে নিয়ে গেছিলেন। কিন্তু রামচন্দ্র কি করেছিলেন? প্রজানুরঞ্জক রাম লোকের কথায় নিজের স্ত্রীকে প্রথমে বনবাসে পাঠিয়েছিলেন গর্ভবতী অবস্থায়, তারপর আত্মহত্যার প্ররোচনা দিয়েছিলেন। আমি সীতার পাতাল প্রবেশকে আত্মহত্যার প্ররোচনা হিসেবে, আমি আধুনিক মানুষ, আমি ওইভাবে দেখি। এই হলো রামচন্দ্রের কাজ। কিন্তু সেই যুগ থেকে তো আমরা অনেকটা সরে এসেছি। আমরা মহাকাব্যের যুগ থেকে রকেটের যুগে চলে এসেছি। আমাদের দেশে কি হলো? অরুণা শনবাগের কথা আমার মনে পড়ে। মুম্বাইয়ের একটা হাসপাতালের একজন দক্ষ নার্স তাকে কি করলো? সোনেলাল। সোনেলাল কি? সোনেলাল হচ্ছে সাফাইওয়ালা। নার্স অরুণা শনবাগ সোনেলালকে বকাবকি করেছিল। কেন? সোনেলাল নানান অজুহাতে ছুটি নিত, নার্স বকাবকি করেছিল। তাই সোনেলালের ওই নার্সের ওপর রাগ ছিল। সে কি করেছিল? সে পিছু পিছু ঘুরত। কোথায় অরুণা শনবাগ নিজের পোশাক চেঞ্জ করে, সেইখান থেকে লুকিয়ে নজর রাখত। এবং এইরকমভাবে একদিন যখন পোশাক চেঞ্জ করছে অরুণা শনবাগ, তখন পিছন থেকে এসে কুকুরের চেন দিয়ে অরুণা শনবাগের গলায় জড়িয়ে দেয় এবং তাকে পায়ু মৈথুন করে, মলদ্বারে পুরুষাঙ্গ প্রবেশ করায় সোনেলাল। মাথায় অক্সিজেন কম যাওয়াতে অরুণা শনবাগ আজীবন প্যারালাইজড হয়ে যায়, রক্ত মাংসের পিণ্ডের মতো পড়ে থাকে। নার্সরা তাকে আগলে রেখেছিল, সহযোগী নার্স এবং হাসপাতালের কর্মীরা। তখন সোনেলালকে সেভাবে শাস্তি দেওয়া যায়নি, কেননা ধর্ষণ জিনিসটাকে বোঝা হতো তখন যোনিতে পুরুষাঙ্গ প্রবেশ। অরুণা শনবাগের ঘটনার পরে যে লড়াই, সে লড়াইয়ে আস্তে আস্তে আমাদের কোর্ট বুঝলেন যে পায়ুতে প্রবেশ করানোটাও ধর্ষণ। এখন আমরা বুঝতে শিখেছি শরীরের যে কোনো ছিদ্রে, শুধু পুরুষাঙ্গ নয়, পেন্সিল বা ওই ধরনের কিছু, আঙুল বা কোনো কিছু ঢোকানো যায় এমন কিছু, এইভাবে বিস্তারিত করা হয়েছে। সাধারণ মানুষের সচেতনতা, সাধারণ মানুষের আন্দোলন আমাদের আইনকে এগিয়ে নিয়ে গেছে। তারপর কাজের ক্ষেত্রে যখন একটা মানুষের ক্ষতি হয়েছে, সেটাকে মানুষ জেনেছে। বিশাখা আন্দোলন, মানুষ বুঝতে পেরেছে। আর আমরা কি দেখলাম? দিল্লিতে নির্ভয়া কাণ্ড। একটি মেয়ে, সেও একজন স্বাস্থ্যকর্মী, তার বন্ধুর সাথে সিনেমা দেখে একটু বেশি রাতে ফিরছিল। একটা বাস যাচ্ছিল, সেই বাসে তারা ওঠে। তো সেই বাসের যারা লোকজন, তারা তাদেরকে হেনস্থা করতে থাকে,
এবং বাস থেকে ছুঁড়ে ফেলে দিয়ে যায় ধর্ষণ করার পর। এবং শুধু তাতেই তাদের উল্লাস মেটেনি, শাবল দিয়ে মেয়েটির শরীরের ভেতরে শাবল ঢুকিয়ে খুঁচিয়ে অন্ত্র টেনে বার করে আনে। প্রচণ্ড জনজাগরণ হয়েছিল। সেই মেয়েকে কেন্দ্রীয় সরকার ভরসা করে দেশে রাখতে পারেনি, সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল প্লেনে করে উড়িয়ে আধুনিকতম চিকিৎসা দিতে। মেয়েটিকে বাঁচানো যায়নি, কিন্তু তাতেও আইনটা আরেকটু উন্নত হয়েছে। দিল্লির ওই নির্ভয়া মামলা, যাকে দামিনীও বলা হয়ে থাকে, এই রকম নাম আমরা আজকাল দিচ্ছি, সেখানে আমরা দেখেছি যে যারা অপরাধ করেছিল তাদের একটা ক্রিমিনাল পাস্ট ছিল, তারা অতীতে আরও কিছু অন্যায় করেছিল। পুলিশ সেটা আমাদের থানার ব্যাপার নয়, ওদের থানার ব্যাপার, ওরা বলছে আমাদের থানা নয়, অন্য থানার ব্যাপার, এইভাবে পাশ কাটিয়ে গেছে। পাশ কাটিয়ে গিয়ে অন্যায়টাই বেড়েছে। পুলিশ যদি সময় মতো হস্তক্ষেপ করতে পারত তাহলে হয়তো দিল্লির নির্ভয়ার প্রাণটা যেত না। হায়দ্রাবাদের দিশা, সেখানেও বাবা যখন থানায় গিয়ে বলছে আমার মেয়ে ফেরেনি, আমার তো এরকম হওয়ার কথা ছিল না, পুলিশ অবহেলা করেছে। আমাদের দেশের পুলিশ ব্রিটিশের তৈরি পুলিশ রয়ে গেছে। স্বাধীন দেশের পুলিশ তারা হয়ে ওঠেনি। স্বাধীন দেশের মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, কি সম্মান দিতে হয়, তারা শেখেনি। এমনকি থানার ভেতরে রেপ হয়েছে, মথুরা রেপ কেস। একটা প্রায় কিশোরী মেয়ে, তাকে থানার ভেতরে সে অভিযোগ করতে গেছিল যে তার ওপর দুর্ব্যবহার করা হয়েছে। আর পুলিশ কি করেছে? তারা প্রচণ্ড মদ খেয়েছিল, আকণ্ঠ মদ্যপান করে তাকে তারা ধর্ষণ করে। মথুরা রেপ কেস। তখনও গরিব লোক বলে প্রথমে মথুরা সুবিচার পায়নি, সুবিচার পেতে বহু দেরি হয়েছে। কিন্তু প্রত্যেকটা কেস আস্তে আস্তে আমাদের দেশের আদালতকে বুঝিয়েছে রেপ কেসকে কিভাবে দেখতে হবে। ধনঞ্জয় চ্যাটার্জি, এখনো অনেকে ধনঞ্জয় চ্যাটার্জির সপক্ষে বলে। তারা যদি বুঝতে পারত ধনঞ্জয় চ্যাটার্জি ছিল হেতাল পারেখের বাড়ির কর্মী, হেতাল পারেখ একটা 12 ক্লাসের ছাত্রী, তাকে সে সিনেমা যাওয়ার প্রস্তাব দিলে হেতাল পারেখ না করেছিল। হেতাল পারেখ তার মাকে বলে দিয়েছিল, হেতাল পারেখের মা হেতাল পারেখের বাবাকে বলেছিল, বাবা সেই ফ্ল্যাট বাড়ির কমিটিকে বলেছিল। ধনঞ্জয় চ্যাটার্জিকে সেই লিফট চালকের কাছ থেকে সরিয়ে দিয়ে অন্য ফ্ল্যাট বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তবু ধনঞ্জয় ফিরে এসেছিল, কায়দা করে আবার সেই দিনকে লিফট চালানোর সুযোগ নিয়েছিল এবং বারান্দা দিয়ে ঢুকেছিল হেতাল পারেখের ঘরের ভেতরে। তাকে কিভাবে ধর্ষণ করেছে, ধর্ষণ করে খুন করেছে, গলা কিভাবে টিপেছে। এবং ধনঞ্জয়ের জামার বোতাম হেতাল পারেখের ঘরে পাওয়া গেছে, আর হেতাল পারেখের ঘড়ি ধনঞ্জয়ের বাড়িতে পাওয়া গেছে। এই সবগুলো তো অনেকে জানতে চান না, তারা বলার ঝোঁকে বলেন, বলতে হয় তাই বলেন। এইরকম একটা একটা কেস আমাদের দেশের আইনকে আজকে অনেক আধুনিক করে দিয়েছে। আরজি করের যে ঘটনা, যেখানে হাসপাতাল কর্তৃপক্ষ বলে বসলেন আনন্যাচারাল ডেথ, কলকাতা হাইকোর্ট প্রশ্ন তুলেছেন, তুমি তো ডেড বডি রাস্তায় পাওনি, তুমি কি করে জানলে আনন্যাচারাল ডেথ? কেনই বা হাসপাতালের তরফ থেকে সুইসাইডের তত্ত্ব বলা হলো? এই সব প্রশ্ন এসে যাচ্ছে। সৌভাগ্যের কথা যে হাইকোর্ট দ্রুত পদক্ষেপ নিয়েছেন এবং আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টের ব্যাপারটা দেখবেন। সারা পৃথিবী জোড়া আন্দোলনের সামনে
নির্বোধেরা আজকে অসহায় বোধ করছে, সাধারণ মানুষের কণ্ঠরোধ করতে চাইছে। নির্বোধেরা এরকম করেও থাকে, কিন্তু আমি জানি, আমি বিশ্বাস করি আমাদের দেশের সাধারণ মানুষ আরও এগিয়ে যাবে। তারা তাদের চেতনাকে আরও শানিত করবে এবং হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট সঠিকভাবে এই অন্যায়ের প্রতিকার করবেন।